স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সি প্রোগ্রামিং এর পাঠে। আমরা গত পাঠে প্রোগ্রাম টেস্টিং এবং ডিবাগিং নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রোগ্রাম টেস্টিং এর যে বিষয়গুলো সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রোগ্রাম যদি প্রথমেই নির্ভুলভাবে তৈরি করা যায় তাহলে অনেক সময় বাঁচবে, কারণ তুমি যখন একটা ভুল করবা তখন সেই ভুল ফাইন্ড আউট করতে কিন্তু অনেক সময় লাগবে। এবং যদি সেটা হয় লজিক্যাল এরর অথবা রান টাইম এরর, তাহলে তো কোনো কথাই নেই। সিনট্যাক্স এরর যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দ্রুত ভুলটা সংশোধন করা যায়, কারণ সিনট্যাক্স এরর হলে সেক্ষেত্রে কম্পিউটার কি করবে, মেসেজ দিবে এবং কোন লাইনে ভুল আছে সেটাও জানিয়ে দেবে। কিন্তু লজিক্যাল এরর এবং রান টাইম এররের ক্ষেত্রে কোনো মেসেজ দিবে না, কারণ সেক্ষেত্রে তো কম্পিউটার কোনো ভুল ধরতে পারবে না। তো এই জন্য সাবধানতার সহিত প্রোগ্রাম তৈরি করতে হবে। তো প্রোগ্রাম তৈরি করতে যাওয়ার পূর্বে আগে তার একটা খসড়া প্রোগ্রাম তৈরি করতে হবে, অর্থাৎ তার একটা ড্রাফট তৈরি করতে হবে, ধাপগুলো যে তুমি একটা কাজ কিভাবে করবা। দেখবা যদি বাড়িতে কোনো ফাংশন হয়, সেই ফাংশন এর জন্য যে খরচ হয় সেই খরচ করতে বাজারে যাওয়ার পূর্বে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয় ঘরে বসে, যে আমার এই এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো লাগবে, আমার এত টাকা খরচ হতে পারে। হ্যাঁ, হয়তো বাজারে যাওয়ার পরে খরচ তার থেকে হয়তো কম হবে অথবা বেশি হবে, কিন্তু আগে থেকেই একটা ধারণা নিয়ে যাওয়া যায় যে আমার এত টাকা খরচ হবে, এই প্রোগ্রামটা করতে হলে আমার এই পরিমাণ টাকা খরচ হবে। যে তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করবা, সেই সফটওয়্যার তৈরির জন্য আগেই তোমাকে তার খসড়া প্রোগ্রামটা রচনা করতে হবে। সেই খসড়া প্রোগ্রামটা তুমি কিন্তু তোমার খাতায় করবা। এটা কিন্তু টেক্সুয়াল হবে। তুমি তোমার খাতায় একটা খসড়া প্রোগ্রাম তৈরি করে নিবে, যে প্রথমে তোমার কি লাগবে, তারপরে তোমার কি লাগবে, তারপরে তোমার কি লাগবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে চলে আসবে। যে একটা কাজ করতে গেলে, ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবে, তো বিল্ডিং তৈরি করার জন্য প্রথমেই তোমার কি লাগবে। তুমি যদি প্রথমে টাইলস কিনে বসে থাকো তাহলে তো হবে না। একটা বিল্ডিং তৈরি করবে তুমি, তুমি একটা ইমারত তৈরি করবা, তুমি প্রথমে টাইলস কিনে বসে রয়েছো, লাইট ফ্যান কিনে বসে রয়েছো, তাহলে তো হবে না, কারণ টাইলস লাইট ফ্যান এগুলো তো দরকার হবে সবার শেষে। তাহলে তোমাকে একটা কাজ করার জন্য প্রথম যে জিনিসগুলা, সেই জিনিসগুলো কিন্তু আগেই রেডি করতে হবে। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো প্রোগ্রামের, যে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য কিভাবে কাজ করতে হবে, একটা প্রোগ্রাম তৈরি করার জন্য কোন কোন ধাপ অবলম্বন করতে হবে এবং প্রথমে কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে সহজে একটা প্রোগ্রাম রচনা। তো দেখো, এই জিনিসগুলো তোমরা এই ছবিগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ধরো এই ব্যক্তি, দেখো তার যাওয়ার কতগুলো জায়গা আছে। এখানে দেখো বিজ্ঞান অর্থাৎ শুরু, তুমি একটা কাজ করবা, তাহলে তুমি করবা, তুমি সিদ্ধান্ত নিছো। ওকে, এবার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এবারে এভাবে চলতে 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 কি হবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এই ব্যক্তি এখানে আসবে, তাহলে সে প্রথমে এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে। আবার কখনো যদি এমন হয় যে না, সে হাঁটতে পারতেছে না, তখন সে কি হবে, এখান থেকে আবার সে এখানে চলে যাবে। ঠিক আছে? তো এইভাবে ধাপে ধাপে একটা প্রোগ্রাম রচনা করতে, কিভাবে ধাপে ধাপে একটা প্রোগ্রাম রচনা করতে, একটা প্রোগ্রামে দেখো শুরু আছে, শেষও আছে। তো শুরু থেকে শেষ তুমি তো এখানে লাফ দিয়ে চলে আসতে পারবে না, তোমাকে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে যেতে হবে। তো আমাদের আজকের পাঠ হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। মনে রাখবা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তোমরা হয়তো জানো যে এই অধ্যায়ের নাম হচ্ছে সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম যে তুমি করবা, প্রোগ্রাম তৈরির জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। মনে রাখবা, একটা প্রোগ্রামের, ধরো তুমি একটা সফটওয়্যার বানাবে, সেই সফটওয়্যার তৈরির যদি অ্যালগরিদমটা তুমি রেডি করতে পারো, তাহলে তুমি প্রোগ্রাম লিখতে পারবা। এটা 100%। প্রোগ্রাম লেখা কোনো ব্যাপার না। মনে রাখবা, আমরা যখন সি প্রোগ্রাম করব, তখন দেখবা সি প্রোগ্রাম তৈরি করা কত সহজ, কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এটি একটু জটিল। এবং এই অ্যালগরিদম ফ্লোচার্ট তুমি যদি আগেই রচনা করে নাও, তাহলে তুমি কিন্তু একটা নির্ভুল প্রোগ্রাম সহজেই রচনা করতে পারবা এবং কম খরচে তুমি প্রোগ্রাম তৈরি করতে পারবা। তো আমরা দেখবো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি, আর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে করতে হয়, একটা প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে তৈরি হয়। তো তার আগে আমরা একটা শব্দ পেলাম, সুডো কোড। এই শব্দটা হচ্ছে সুডো কোড, যেহেতু সামনে যে একটা ফি আছে, ফিটা উজ্জ্বল এখানে মনে রাখতে হবে। সুডো কোড, দেখো সুডো একটা গ্রিক শব্দ। মনে রাখবে, এই এই প্রশ্নটা প্রায় এমসিকিউতে আসে যে সুডো কোন ধরনের শব্দ। সুডো হচ্ছে একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ছদ্মনাম বা নিক নেম। তোমাদের অনেকেরই নিক নেম থাকে, তো যা সত্য নয়। তাহলে সুডো শব্দের অর্থ কি?
সুডো শব্দের অর্থ হচ্ছে নিকনেম অর্থাৎ ছদ্মনাম বা যা সত্য নয়। তাহলে এই তিনটা যে কোনো একটা এমসিকিউতে থাকতে পারে। তাহলে দেখো আমরা দুটো এমসিকিউ কিন্তু অলরেডি পেয়ে গেলাম। একটা হচ্ছে সুডো, সুডো কোন ধরনের শব্দ? সুডো হচ্ছে গ্রিক শব্দ। তাহলে যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ছদ্মনাম বা নিকনেম বা যা সত্য নয়। তাহলে এই তিনটা কিন্তু তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এবার আসো, প্রোগ্রাম রচনার সময় অনেকেই সুডো কোড প্রণয়ন করে থাকেন। মনে রাখবে, প্রোগ্রাম রচনার সময় অনেকে কি করে? সুডো কোড। মনে রাখবে, সুডো মানে হচ্ছে কি? সুডো মানে হচ্ছে একটা খসড়া প্রোগ্রাম। সুডো মানে হচ্ছে একটা খসড়া প্রোগ্রাম, যেটা কিন্তু সত্য নয়, বাট এটার আলোকে কিন্তু তুমি কাজ করবা। মনে রাখবা, প্রত্যেকটা মানে প্রত্যেকটা বড় বড় কাজ করার পূর্বেই কিন্তু একটা খসড়া জিনিস তৈরি করা হয়। তুমি তুমি তোমার ঘরেই দেখবা যে তোমার বাবা, তোমার চাচা বা তোমার বড় ভাই, যে তারা যে কোনো বড় কাজ করতে যাওয়ার পূর্বে তারা ঘরে বসে কিন্তু একটা লিস্ট তৈরি করে বা তারা একটা প্রোগ্রাম সেট করে, যে এই প্রোগ্রামের আলোকে কিন্তু তারা কাজটা করে। তো আমরা এখন ওই জিনিসটাকে আমরা কিসের মধ্যে ফেলছি? সুডোকোডের মধ্যে ফেলছি। সুডোকোড নির্দিষ্ট কোনো ভাষার উপর নির্ভরশীল নয়, যে সি প্রোগ্রাম করলে সুডোকোড একরকম হবে, পাইথন দিয়ে তুমি যদি প্রোগ্রাম লেখো তাহলে সুডোকোড একরকম হবে। আসলে কিন্তু সেরকম না, প্রত্যেকটা প্রোগ্রামের অ্যালগোরিদম আর প্রসেসটা একই রকম। এই যে আমরা যে অ্যালগোরিদম প্রসেস শিখবো, তুমি যে কোনো প্রোগ্রামিং ভাষা শিখো না কেন, প্রত্যেকটা ভাষার জন্যই কিন্তু অ্যালগোরিদম একই রকম, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট কোনো ভাষার উপর নির্ভরশীল নয়। তাহলে এই পদ্ধতিতে একটা প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা সকলেই বুঝতে পারে। মনে রাখবে, অ্যালগোরিদম এমনভাবে আমরা তৈরি করব যে তুমি প্রোগ্রাম লিখতে পারো বা না পারো, অর্থাৎ অথবা একটা ব্যক্তি প্রোগ্রাম থেকে কিছু বুঝুক বা না বুঝুক, সে কিন্তু অ্যালগোরিদম লিখে বলে দিতে পারবে যে তুমি কি করতে যাচ্ছ, তোমার এখানে ফলাফল কি হবে বা ফলাফলটা তুমি কিভাবে পাবে। অর্থাৎ অ্যালগোরিদম এত সহজ, অ্যালগোরিদমের দিকে তাকালে তুমি কিন্তু সব বলে দিতে পারবে একবারে। যে কোনো ব্যক্তি, সে কিন্তু প্রোগ্রামের কিছুই বোঝে না, কিন্তু সে তোমার অ্যালগোরিদম দেখলে, তোমার প্রোগ্রামের অ্যালগোরিদম দেখে সে কিন্তু সব বলে দিতে পারবে যে তুমি কি করবা, তুমি কিভাবে করবা কাজগুলো। তাহলে সুডোকোডকে অ্যালগোরিদমের বিকল্প হিসেবে বিবেচনা করা, অর্থাৎ বর্তমানে আমরা যে অ্যালগোরিদম শিখি সেই অ্যালগোরিদম মানে হচ্ছে সুডোকোড। আমরা বর্তমানে যে অ্যালগোরিদমটা শিখবো সেই অ্যালগোরিদমের অপর নাম হচ্ছে কি? সুডোকোড। তোমরা মনে রাখবে। তাহলে সুডো হচ্ছে কি? গ্রিক শব্দ যার অর্থ ছদ্মনাম বা নিকনেম বা সত্য নয়। তাহলে কি করবে? প্রোগ্রাম রচনার সময় অনেকেই সুডোকোড প্রণয়ন করে, তবে সুডোকোড কোনো ভাষার উপর নির্ভরশীল নয়, মনে রাখতে পারে। আমরা এমন ভাবে একটা প্রোগ্রামকে উপস্থাপন করবো যেন তা সকলেই বুঝতে পারে। আর বর্তমানে অ্যালগোরিদম হচ্ছে কি? সুডোকোডের বিকল্প। চূড়ান্ত প্রোগ্রামারকে সুডোকোড তৈরি করে। তাহলে অবশ্যই আমরা চূড়ান্ত প্রোগ্রাম তৈরি করার পূর্বে অবশ্যই অ্যালগোরিদম করবো, অর্থাৎ আমরা প্রত্যেকটা সি প্রোগ্রাম তৈরি করার পূর্বে অ্যালগোরিদম করতে হবে। নাহলে কিন্তু তুমি সাবলীলভাবে সি প্রোগ্রাম লিখতে পারবে না, কারণ অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান। অর্থাৎ আমি আগে কি কাজ করবো, তারপরে কি কাজ করবো, তারপরে কি কাজ করবো, এই জিনিসগুলাই। তো এখন দেখো, আমরা অ্যালগোরিদম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অ্যালগোরিদম শব্দের অর্থ ধাপে ধাপে সমস্যার সমাধান। এটাও প্রায় এমসিকিউতে আসে যে অ্যালগোরিদম শব্দের অর্থ কি। অ্যালগোরিদম শব্দের অর্থ হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান। আমরা ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করব। যে তুমি ধরো, এই যে আজকে ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ো, কিভাবে তুমি যে ইন্টারমিডিয়েট ক্লাসে উঠছো, তুমি প্রথমে অক্ষর জ্ঞান তোমার হয়েছে, তারপর তোমাকে স্বরবর্ণ শিখেছে, ব্যঞ্জনবর্ণ শিখেছে, তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছো, ক্লাস 1 পাস করছো, এরপরে 2, 3, 4, 5, 5-এ যায় তুমি একটা পাবলিক পরীক্ষা দিয়েছো, এরপরে তুমি 6-এ উঠছো, 8-এ যায় তুমি একটা পাবলিক পরীক্ষা দিয়েছো। এইভাবে ধাপে 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 তুমি কিন্তু ইন্টারমিডিয়েটে চলে আসছো আজকে। তো এখন যারা প্রত্যেকটা ধাপ ভালোভাবে অতিক্রম করছে, তারা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে কি হয়েছে, রেজাল্ট ভালো করবে এবং তারা সবকিছু ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু যারা প্রত্যেকটা ধাপ কোনো রকম অতিক্রম করে আসছে, তারা কিন্তু ইন্টারমিডিয়েটেও কোনো রকম টিকে আছে। তো দেখো, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে। যেমন ধরো, যুক্তিসঙ্গত কথাটা কেন বলছে? যেমন ধরো, চৌরাস্তা থেকে কেউ চৌমনি বাজারে আসবে। তোমরা সবাই চৌরাস্তাও চিনো, চৌমনিও চিনো। চৌরাস্তা থেকে কেউ চৌমনি বাজারে আসবে, তো এখন ধরো সে চিন্তা করলো যে না, আমি এখন মাইজদি যাব, মাইজদি থেকে কবিরহাট যাব, কবিরহাট থেকে বসুরহাট আসবো, বসুরহাট থেকে দাগনভূঞা, দাগনভূঞা থেকে চৌমনি, অর্থাৎ সে চৌরাস্তা থেকে কি চৌমনি চলে আসলো। আবার কেউ একজন চিন্তা করলো আমি এখান থেকে সোনাইমুড়ি যাব, সেখান থেকে কুমিল্লা যাব, কুমিল্লা থেকে ফেনী আসবো, ফেনী থেকে সরাসরি চৌমনি চলে আসবো, সে আসতে পারবে। আর কেউ একজন চিন্তা করলো চৌমনি থেকে সোজা কি চৌমনি চলে আসবে, তাহলে চৌমনি আসা হয়ে গেল তার। তাহলে আমি তিনজন ব্যক্তির চৌমনিতে আসার পদ্ধতিটা তোমাদের কাছে বললাম, তোমাদের কাছে কোনটা যুক্তিসঙ্গত মনে হয়? প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে হবে, প্রত্যেকটাই ধাপে ধাপে, বাট যুক্তিসঙ্গত হইতে হবে। মনে রাখবে, ধাপগুলো কিন্তু যুক্তিসঙ্গত হইতে হবে, যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে। দেখো, আল খারিজমি নামানুসারে কিন্তু এই অ্যালগোরিদম এটা কিন্তু এমসিকিউতে আসে, কার নামানুসারে কিন্তু এটা করা হয়েছে? আরব গণিতবিদ আল
খারিজমের নাম অনুসারে কিন্তু এই অ্যালগোরিদম নামকরণটা করা হয়েছে। এই ভদ্রলোক ওনার নাম অনুসারে আমরা অ্যালগোরিদম জানি। এবার আসো আমরা দেখবো যে অ্যালগোরিদম কিভাবে তৈরি করতে হবে, অ্যালগোরিদম তৈরির শর্তগুলো কি কি। তুমি যে একটা প্রোগ্রামের অ্যালগোরিদম তৈরি করবে, মনে রাখবা আমি একটু আগে বলছি যে তুমি যে অ্যালগোরিদম মানে ধাপে ধাপে সমস্যার সমাধান, তবে মনে রাখতে হবে যুক্তিসঙ্গত হইতে হবে ধাপগুলা। যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে কিন্তু হবে না। যে তোমার বলছে নিচতলা থেকে তুমি 4 তলায় উঠবে, তুমি বিল্ডিং এর 5 তুমি 4 তলায় উঠতে পারো, বাট সেটা কিন্তু যুক্তিসঙ্গত কোনো পথ না, তোমাকে মনে রাখতে হবে সেটা। অ্যালগোরিদমটি সহজবোধ্য হতে হবে, অ্যালগোরিদমটি কি হইতে হবে, সহজবোধ্য হতে হবে। প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। সসীম সংখ্যক ধাপের সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ তুমি একটা বিয়ের প্রোগ্রাম করবা, তো তুমি এই যে প্রোগ্রামটা সেট করছো, তুমি এমনভাবে সেট করছো যে জীবনও বিয়ে সম্পন্ন হইতো না, তাহলে তো হবে না। তাহলে তোমাকে এমনভাবে প্রোগ্রাম তৈরির জন্য অ্যালগোরিদমের ধাপগুলো এমন হইতে হবে যেন সের কি হয়, ধাপের সংখ্যা কি হয়, সসীম হয়। সসীম মানে গণনা করা যায়, আর অসীম মানে গণনা করা যায় না। তাহলে সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হইতে পারতে ডট 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 এই কথা এখানে বলা যাবে না। এরপরে অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা ব্যাপকভাবে প্রয়োগ করতে পারবো, অর্থাৎ আমরা চাইলে অ্যালগোরিদমটাকে বড় করতে পারবো, আমরা চাইলে কিছু কাটছাট করতে পারবো। অর্থাৎ আমরা আগেই বলছি যে প্রোগ্রামের আকার পরিবর্তন এবং পরিবর্তন এই এই ক্ষমতা কিন্তু থাকতে হবে। এই ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু তোমার সফটওয়্যার কিন্তু কি হবে না, ফলপ্রসূ হবে না, বা এটা জনমনে ভালো প্রভাব ফেলবে না। তাহলে তোমাকে অ্যালগোরিদম তৈরির সময় এই 4টা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। অ্যালগোরিদমটি সহজবোধ্য হইতে হবে, অর্থাৎ এটা সহজ হইতে হবে। কারণ অ্যালগোরিদম মানে কি, অ্যালগোরিদম হচ্ছে যে তুমি প্রোগ্রামটা যেন সহজে রচনা করতে পারো, অর্থাৎ অ্যালগোরিদম দেখে দেখে তুমি যেন প্রোগ্রামটা সহজে রচনা করতে পারো। তো অ্যালগোরিদম দেখেই যদি বোঝা না যায় যে তুমি প্রোগ্রাম তৈরি করবা কিভাবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হইতে হবে। যে প্রত্যেকটি ধাপে স্পষ্ট হইতে হবে, অর্থাৎ এই প্রত্যেকটি ধাপে এটা কি, প্রত্যেকটি ধাপে ইনপুট কোনটা আউটপুট কোনটা সিদ্ধান্ত কোনটা, অর্থাৎ প্রত্যেকটি ধাপটিকে কিন্তু বুঝে নিতে হবে যে আমি এই যে এখন যে ধাপে আছি এই ধাপে থেকে আমি পরবর্তী ধাপে গেলে কি হবে, অথবা আমি যে ধাপে আছি এই ধাপ থেকে নিচের দিকে চলে গেলে কি হবে, যেন সবকিছু ভালোভাবে বোঝা যায়। সসীম সংখ্যক ধাপ হইতে হবে আর অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। এবার আসলে অ্যালগোরিদমের সুবিধা কি, আমরা কেন আসলে অ্যালগোরিদম রচনা করব। তাহলে সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। যে একটা অ্যালগোরিদম দেখে, ধরো তুমি একটা প্রোগ্রাম রচনা করবা, তুমি বললা যে তোমার এই যে অফিসের বসকে বললা যে আমি এই যে স্টুডেন্টদের রেজাল্ট তৈরি একটা সফটওয়্যার বানাবো। তো রেজাল্ট তৈরি সফটওয়্যার বানাইবো, এখন উনি বুঝলো না, উনি তোমার যে তুমি কিভাবে করবা বা আসলে জিনিসটা ওনার মাথায় ভালোভাবে আসেনি, যে কাজ করতেছে না, বা উনি চিন্তা করে খুঁজে বের করতে পারতেছে না, তখন তুমি কি করলা, যে একটা অ্যালগোরিদম বানাই দিলে যে স্যার এইভাবে এইভাবে আমার কাজটা হবে, যে আমি এইভাবে ডাটা ইনপুট দেবো, এইভাবে ফলাফল বের হবে, আমার টার্গেট গ্রুপ এরা হবে, এরা আমার এই সফটওয়্যার ব্যবহার করবে, এই সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে, আমাদের কোম্পানির অনেক সুনাম হবে। তো তোমাকে এই জালে অ্যালগোরিদম চাইলে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, এই কারণে কিন্তু আমরা আসলে অ্যালগোরিদম তৈরি করবো। এরপর আসলে সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। যে তুমি অ্যালগোরিদম যদি রচনা করতে না পারো, মনে রাখবে তুমি যদি কোনো প্রোগ্রামের অ্যালগোরিদম রচনা করতে না পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি কখনোই তার প্রোগ্রাম লিখতে পারবে না। তাহলে তোমার সিদ্ধান্তে বা তুমি যে সফটওয়্যারটা তৈরি করতেছো তার গলদ কোথায় আছে, তুমি যখন অ্যালগোরিদম লিখতে যাবা তখনই তুমি এটা খুঁজে বের করতে পারবা। তাহলে সহজেই প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। তাহলে প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়, অর্থাৎ কোন দিক থেকে আমি কোন দিকে যাব। যে আমি একটা ইনপুট দিছি, এই ইনপুট থেকে আমার আউটপুট কি হবে, আবার যে আউটপুট পাইছি সেই আউটপুট থেকে আমি কি আউটপুট পাবো। তাহলে প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায় যে প্রোগ্রাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোত কোন দিকে যাচ্ছে, স্রোত কোন দিকে যাবে, আমরা প্রোগ্রাম অর্থাৎ অ্যালগোরিদম দেখলেই বুঝে নিতে পারবো। জটিল প্রোগ্রাম সহজেই রচনা করা যায়, অনেক কঠিন কঠিন প্রোগ্রামে যদি অ্যালগোরিদমটা লিখে ফেলতে পারো তাহলে দেখবে যে প্রোগ্রাম লেখা একবারে সহজ হয়ে গেছে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে এই যে অ্যালগোরিদম দেখে দেখে। এবার ধরো তুমি এই যে তুমি তোমার মিটিং এ একটা অ্যালগোরিদম উপস্থাপন করলে একটা সফটওয়্যার সম্পর্কে, তো অ্যালগোরিদম দেখে দেখা গেছে যে আরো 10 জন লোক তোমাকে বলবে যে আপনি এই জায়গায় চেঞ্জ করেন, এই জায়গায় চেঞ্জ করলে আপনার প্রোগ্রাম আরো সুন্দর হবে, এই প্রোগ্রামটা আরো বড় হবে, আপনি এইটা মার্কেটে আরো বেশি করে ছাড়তে পারবেন। তাহলে দেখো এই প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনের সহায়তা করে। অর্থাৎ দেখো তুমি যখন তাদের কাছে প্রস্তাব নিয়ে গেছো বা তুমি যখন তোমার অফিসে তোমার টিম মিটিং এ তুমি যখন প্রস্তাব রাখছো তখন জিনিসটা হবে একরকম, কিন্তু যখন তুমি অ্যালগোরিদম নিয়ে যাবে তাদের কাছে, তুমি যখন তাদের কাছে এই অ্যালগোরিদম উপস্থাপন করবে তখন তো তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে এবং দেখবে যে তখন তাদের থেকে অনেক আইডিয়া বের হয়ে আসবে এবং ওদের কারো না কারো আইডিয়া দেখবে যে তোমার পুরো সফটওয়্যারের জিওগ্রাফি চেঞ্জ করে দেবে, অর্থাৎ দেখবে যে তোমার সফটওয়্যার আরো সুন্দর হবে। অর্থাৎ তুমি মনে রাখবা যে তোমার হয়তো কোনো আইডিয়া মাথায় আসে না বা তোমার কোনো আইডিয়া তুমি মনে করতে পারতেছো না, কিন্তু দেখা গেছে যে তুমি যখন তোমার টিমমেটের সাথে শেয়ার করবা, তোমার অন্য কারো লোকের সাথে শেয়ার করবা, তখন দেখবে দেখা গেছে যে সে তোমাকে আরো ভালো পরামর্শ দিতে পারবে। তাহলে প্রোগ্রাম পরিবর্তনেও পরিবর্ধনে সহায়তা করে।
এবার আসো আমরা দেখবো ফ্লো চার্ট। ফ্লো চার্ট এই শব্দের অর্থ হচ্ছে কি প্রবাহ চিত্র। ফ্লো মানে হচ্ছে প্রবাহ, চার্ট হচ্ছে চিত্র, মনে রাখবা। ফ্লো চার্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাহ চিত্র। অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলে ফ্লো চার্ট। তো অ্যালগোরিদম মনে রাখবা, আমরা যে অ্যালগোরিদমটা তৈরি করব সেটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখন তাকে বলা হবে ফ্লো চার্ট। তোমরা বিভিন্ন জায়গায় ফ্লো চার্ট কিন্তু দেখছো। এই যে ফ্লো চার্ট বিল্ডিং তৈরি করার সময় ফ্লো চার্ট থাকে, তারপরে তোমার ব্রিজ তৈরি করার সময় ফ্লো চার্ট থাকে, যে একটা বিল্ডিং এর কি কোনটা কিভাবে হচ্ছে এটা কিন্তু দেখবা বিল্ডিং এর ফ্লোচার্ট ছাড়া কিন্তু বিল্ডিং যে ইঞ্জিনিয়ার ফ্লোচার্ট তৈরি করে দেয়, অ্যালগোরিদম তৈরি করে দেয়, সেটা দেখে দেখে কিন্তু বাকিটা কিন্তু কাজ করে ফেলে। তাইলে অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হয় ফ্লোচার্ট। ফ্লোচার্টের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কার্যক্রম সমূহ কিভাবে সম্পাদিত হবে তা ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখানো হয়। মনে রাখবে অ্যালগোরিদম কিন্তু বর্ণনামূলক। অ্যালগোরিদমে কিন্তু আমরা কি করবো, শুধু বর্ণনা করবো যে 1 নম্বর ধাপে এটা হবে, 2 নম্বর ধাপে এটা হবে, 3 নম্বর ধাপে এটা হবে, 4 নম্বর ধাপে এটা হবে, 5 নম্বর ধাপে এটা হবে। বাট ফ্লোচার্ট হচ্ছে তুমি ছবির মাধ্যমে দেখাই দিবা যে এক ব্যক্তি সে ইনপুট দিচ্ছে, তারপরে ইনপুটের পরে তার ফলাফলটা প্রসেস হচ্ছে, তারপরে যদি এটা তার সে যদি যে কোনো এক বিষয় ফেল করে তাহলে তাকে কি ফেল হিসেবে দেখা দিব। এরপরে সে যদি এমসিকিউতে পাশ করে, রচনামূলকে পাশ করে, তাহলে অর্থাৎ পুরো ঘটনাটা কিভাবে ঘটবে সেটাকে তুমি ছবির মাধ্যমে দেখাবে। পুরো ঘটনাটা কিভাবে ঘটবে তুমি সেটাকে ছবির মাধ্যমে দেখাবে। তাহলে ফ্লোচার্টের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কার্যক্রম সমূহ কিভাবে সম্পাদিত হবে, অর্থাৎ এই যে কাজগুলো হবে অ্যালগোরিদমে, তুমি যে প্রোগ্রামটা তৈরি করবে সেটা তো তুমি অ্যালগোরিদমে বলে দিছো, কিন্তু এই যে অ্যালগোরিদমে তুমি যে জিনিসগুলো বলছো সেটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো, অর্থাৎ কিভাবে কাজগুলো হবে। অর্থাৎ স্রোত তোমাকে স্রোত দেখাইতে হবে, অর্থাৎ প্রবাহটা যে নিচ থেকে, সেই যে উপর থেকে নিচের দিকে নামতেছে, নামতে 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 কোথায় গিয়ে তোমার শেষ হবে সেটাকে তুমি ছবির মাধ্যমে দেখাই দিবা। এবার আসলে ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধা, যে কেন আসলে আমরা ফ্লোচার্ট তৈরি করবো বা ফ্লোচার্ট তৈরি করে আমরা কি সুবিধাটা পেতে পারি। সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, এটা আমরা অ্যালগোরিদমও জানছি। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। তুমি ফ্লোচার্ট থেকে তোমার ভুল বের করতে পারবা, কারণ তোমার প্রবাহের দিক, তুমি যদি ধরো তুমি অ্যালগোরিদম তৈরি করছো, অ্যালগোরিদম তৈরি করার পরে তুমি আবার এটাকে ফ্লোচার্টে উপস্থাপন করবা, কিন্তু ফ্লোচার্ট মানে কি, ফ্লোচার্ট হচ্ছে তোমাকে অ্যারো দিয়ে দিয়ে দেখাইতে হবে যে তুমি প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 4 থেকে ভাগ হয়ে ধরো আর 5টা পথ হয়ে গেছে। এই 5টা পথে তুমি যে কোনো একটা পথে গেলা, সেখান থেকে তুমি আবার পাইছো 2টা পথ, সেই 2টা পথের তুমি যাবে এক পথে, এখন তুমি আসলে কোন পথে যাবে, সেখান থেকে কিন্তু তোমার ভুলগুলো বের হয়ে আসবে। প্রোগ্রাম রচনায় সহায়তা করে, তারপরে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। সহজ ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করে দূর করতে পারি, যে একটা প্রোগ্রাম আসলে আমরা পরিবর্তন করবো এবং সহজ ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা, এগুলো আসলে কিন্তু একটা জটিলতা, যে কিভাবে একটা জটিল প্রোগ্রামকে সহজভাবে লেখা হয়। তো ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম ব্যবহার করে কিন্তু আমরা সহজেই জটিল জটিল প্রোগ্রামগুলোকে সহজে এবং সংক্ষেপে লিখতে পারবো। এবার আসো ফ্লোচার্ট তৈরি করা নিয়ে, আমি যে কিভাবে আসলে আমরা ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট তৈরির জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করা হয়েছে, কিছু প্রতীক আছে নির্দিষ্ট। ফ্লোচার্ট তুমি কিন্তু আন্দাজে কোনো কিছু করতে পারবে না, ফ্লোচার্টের জন্য কিছু প্রতীক আছে, এই প্রতীক শুধুমাত্র ওই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। তো আমরা প্রতীকগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডানে প্রবাহ দেখানো উচিত, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় তীর দেখায়, তীর চিহ্ন দিতে হয়। তারপরে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে বা বাম থেকে ডানে, ডান থেকে বামে, এগুলো তীর চিহ্ন দিয়ে দেখাইতে হবে। তো তোমরা দেখছো নিশ্চয়ই যে চৌরাস্তার মুখে অনেক সময় এই যে তোমার দিক দেখানো থাকে, যে তোমরা চৌরাস্তা গেলে দেখবা যে চৌমনি চৌরাস্তা, সেখানে লক্ষ্মীপুরের দিকে একটা অ্যারো দেওয়া আছে, মাইজির দিকে অ্যারো দেওয়া আছে, সোনাইমুড়ির দিকে অ্যারো দেওয়া আছে। অর্থাৎ তুমি যে অ্যারোর দিকে তাকাইবা ওই অ্যারো বরাবর চলে গেলে কিন্তু তুমি ওই জায়গাটাই খুঁজে পাইবা। ফ্লোচার্ট তৈরি করার সময় কি সংযোগ চিহ্ন যত কম হয় তত ভালো। সংযোগ চিহ্ন অর্থাৎ একটার সাথে আরেকটার যুক্ত হওয়া, একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাওয়া, একটার সাথে আরেকটা জয়েন্ট হলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হতে। ফ্লোচার্ট তৈরির সময় সংযোগ চিহ্ন যত কম হবে ততই ভালো। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত, অর্থাৎ ফ্লোচার্ট এমন হওয়া যাবে না যে ছবি দেখে তুমি কোনো কিছু বুঝতেছো না, ছবি দেখে তুমি সেখানে ঠেকে গেছো যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে, যে ছবি দেখে তুমি নিজে বুঝতে পারতেছো না তুমি যে কোন পথে হাঁটবা, তাহলে সেইটা কিন্তু হবে না। ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়, মনে রাখবা ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়। প্রোগ্রামের সময় আমরা যেভাবে লিখবে, যেমন প্রোগ্রামের সময় আমরা গুণের জায়গায় স্টার ব্যবহার করি, ভাগের জায়গায় স্ল্যাশ ব্যবহার করি, রুটের জায়গায় SQRT ব্যবহার করি। বাট ফ্লোচার্ট লেখার সময় কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা উচিত হবে না, কারণ এই জিনিসগুলো তো অন্য একটা লোক বুঝবে না, তোমার অফিসের বস এটা বুঝবে না, কারণ উনি তো এটা বুঝেন না, উনি বুঝেন
যে একটা সফটওয়্যার মার্কেটে আসছে, উনি ইনপুট দিবেন, উনি এই আউটপুট পাবেন, উনি তোমাকে ডিরেকশন দিয়ে দিয়েছেন, তুমি কাজ করবা। বাট তুমি এবার ফ্লোচার্ট তৈরি করছো, ফ্লোচার্ট তৈরি করে ওনার কাছে নিয়ে গেছো, যে তুমি লিখছো এরিয়া ইকুয়াল এস কিউ আর টি রুট ওভার এ স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি স্টার এস মাইনাস সি। আসলে আমি যে এখন সূত্রটার কথা বলছি, এই সূত্রটা হচ্ছে অরিজিনালি এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বাট এইটা লিখলে উনি কিন্তু বুঝতে পারবে তুমি গুণ চিহ্ন না দিয়ে স্টার দিয়েছো, রুট ওভার না দিয়ে এস কিউ আর টি দিয়েছো। তো এস কিউ আর টি তো শুধু অনেকেরই বোঝার কথা না, তাহলে তোমাকে বোধগম্য ভাষায় কিন্তু ফ্লোচার্ট লিখতে হবে, এবং নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় কিন্তু ফ্লোচার্ট তুমি তৈরি করতে পারবে না, ইভেন তুমি অ্যালগোরিদমও লিখতে পারবে না। তোমাদেরকে কিন্তু এই কথাগুলো ভালোভাবেই মনে রাখতে হবে, এবং অনেক বইতে কিন্তু অনেক রাইটার কিন্তু এই কাজটা করে ফেলছে, যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে তারা প্রোগ্রামের মতো লিখছে। মনে রাখবে এই কাজটা কিন্তু তোমরা কখনো করবে না। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কোনো নির্দিষ্ট ভাষার উপর নির্ভরশীল নয়, এটাকে সাধারণ গাণিতিক নিয়মেই লিখতে হবে, মনে রাখতে হবে তোমাকে। সাধারণ গাণিতিক নিয়মে কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে। চিহ্নগুলো ছোট বড় হলে ক্ষতি নেই, তবে আকৃতি ঠিক থাকতে হবে। মনে রাখবে এখানে এই প্রত্যেকটা জিনিসের জন্য সঠিক চিহ্ন আছে, যেমন তোমার ইনপুটের জন্য কোন ধরনের চিহ্ন হবে, আউটপুটের জন্য কোন ধরনের চিহ্ন হবে, সিদ্ধান্তের জন্য কোন ধরনের চিহ্ন হবে, তারপরে তোমার হচ্ছে সংযোগের জন্য কোন ধরনের চিহ্ন হবে, দিকের জন্য কোন ধরনের চিহ্ন হবে। প্রত্যেকটা চিহ্ন কিন্তু ফিক্সড, এখানে চিহ্নগুলো নির্ধারিত, তুমি তোমার মতো করে কোনো চিহ্ন দিতে পারবে না। যে ধরো তোমার এখানে আমরা পরবর্তী পার্টে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন ধরো তোমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে প্রসেসিং এর জন্য, তারপরে তোমার সামান্তরিক, সামান্তরিক হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য। তো তুমি যে সামান্তরিক যে ঠিকমতো আঁকতে পারো না, বা আয়তক্ষেত্রটা তোমার সামান্তরিকের মতো হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। আবার সংযোগের জন্য হচ্ছে বৃত্ত, বৃত্তটা আবার তোমার উপবৃত্তের মতো হয়ে গেছে, তাহলেও কিন্তু হবে না। তোমাকে চিহ্নগুলোর আকৃতি কিন্তু ঠিক থাকতে হবে, তোমার এটা ছোট হোক অথবা বড় হোক, বাট তোমার কি কি ঠিক থাকতে হবে, শুধুমাত্র আকৃতি ঠিক থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে এই জিনিসটা কিন্তু হয়তো সিকিউতে আসবে না, কিন্তু এই জিনিসগুলো তোমার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট শেখার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তোমার হাতের লেখা সুন্দর হোক অথবা খারাপ হোক, তোমাকে মনে রাখতে হবে সেটা যেন ধরা যায়। এটা, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাদের অনেকেরই হয়তো হাতের লেখা সুন্দর না, এই কারণে তোমরা অনেক সময় ডিপ্রেসড থাকো। মনে রাখবে হাতের লেখা সুন্দর হোক অথবা খারাপ হোক এটা নিয়ে চিন্তা করার বিষয় না, তোমাকে শুধু খেয়াল রাখতে হবে তোমার লেখাগুলো যেন স্পষ্ট হয়, যেন এটা যে কেউ পড়ে এটা বুঝতে পারে। তাহলে ঠিক একইভাবে এই যে অ্যালগোরিদম ফ্লো চার্টের চিহ্নগুলো, এটা ছোট হলেও ক্ষতি নেই, বড় হলেও ক্ষতি নেই, এগুলা শুধুমাত্র কি ঠিক থাকতে হবে, শুধু আকৃতি ঠিক থাকতে হবে। যে বৃত্তের সময় বৃত্ত, উপবৃত্তের সময় উপবৃত্ত, আবার বৃত্তের জায়গায় উপবৃত্ত, উপবৃত্তের জায়গায় বৃত্ত দিয়ে দিলে কিন্তু হবে না। প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য দিতে পারো, তুমি প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য দিয়ে দিবা পাশে, যে তুমি আয়তক্ষেত্র কেন ব্যবহার করছো, তারপরে তুমি এই যে বৃত্ত কেন ব্যবহার করছো, তারপরে তুমি উপবৃত্ত কেন ব্যবহার করছো, পাশে মন্তব্য দিয়ে দিতে হবে প্রয়োজনে। বাট মন্তব্য না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিন্তু মন্তব্য কখনোই দিই না আসলে, আমরা কিন্তু কখনোই মন্তব্য দিই না। তবে জনসাধারণের জন্য কোনো কিছু উন্মুক্ত করতে হলে মন্তব্য দিতে হবে, কারণ সাধারণ জনগণ তো আর ফ্লোচার্ট বুঝবে না। শুধুমাত্র যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত তারাই কিন্তু ফ্লোচার্ট বুঝে, বা ফ্লোচার্টের ছবিগুলো বুঝে। ঠিক আছে, তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের তুলনা এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কিন্তু 2 মার্কের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি, এবং এটা প্রায় এসে থাকে। অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক, আমরা আগে বলছি অ্যালগরিদম তুমি কথা দিয়ে লিখবা, এবং অ্যালগরিদম আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রমূলক, অর্থাৎ অ্যালগরিদমকে তুমি ছবির মাধ্যমে দেখাবা, সেটা হবে ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রমূলক। 1 মার্কের জন্য যদি আসে এটা লিখে দিবা, বাস তুমি 1 পেয়ে যাবে। অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম রচনার প্রথম ধাপ, আর ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম রচনার দ্বিতীয় ধাপ। মনে রাখবা তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করতে যাবে, তখন এই সফটওয়্যার তৈরি করার জন্য তুমি প্রথমেই কি তৈরি করবে, অ্যালগরিদম তৈরি করবে। অর্থাৎ তুমি কাজটা কি, অ্যালগরিদম মানে হচ্ছে যে তোমার এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের কাজটা কিভাবে হবে, তোমার ডাটা কিভাবে আসবে, আউটপুট কিভাবে আসবে, প্রসেসিং কিভাবে হবে, তোমার প্রবাহটা কিভাবে হবে, তার জন্য হচ্ছে অ্যালগরিদম। আর এই অ্যালগরিদম দেখে দেখে কি বানানো হয়, অ্যালগরিদম দেখে দেখে কিন্তু ফ্লোচার্ট বানানো হয়। মনে রাখবা অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট বানানো হয়। অ্যালগরিদম কিন্তু ফ্লোচার্টের উপর নির্ভরশীল নয়, বাট ফ্লোচার্ট কিন্তু অ্যালগরিদমের উপর নির্ভরশীল, কারণ অ্যালগরিদম দেখে কিন্তু ফ্লোচার্ট তৈরি করা হয়, আর সবার আগে অ্যালগরিদম তৈরি করা হয়। অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট বানায়, মনে রাখবে অ্যালগরিদম থেকে কি বানায়, ফ্লোচার্ট বানায়, আর ফ্লোচার্ট দেখে প্রোগ্রাম বানায়। খেয়াল রাখতে হবে তোমাদেরকে, অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট তৈরি করা হয়, আর ফ্লোচার্ট দেখে দেখে প্রোগ্রাম তৈরি করা হয়। যদিও বর্তমানে আমরা যেটা করি সেটা আমরা অ্যালগরিদম থেকে সরাসরি প্রোগ্রাম বানাই ফেলতে পারি, বাট নিয়ম হচ্ছে অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট, আর ফ্লোচার্ট দেখে দেখে প্রোগ্রাম তৈরি করা। তাহলে এই যে 4টা তুলনা আমি লিখে দিলাম, এই 4টা তুলনা কিন্তু তোমরা ভালোভাবেই পড়বা, এটা কিন্তু সিকিউতে 2 মার্কের জন্য আসতে পারে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজ আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে অ্যালগরিদম তৈরির সুবিধা কি, ফ্লোচার্ট তৈরির সুবিধা কি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট না করলে তুমি কি কি সমস্যা পড়বে। মনে রাখবে, প্রোগ্রাম রচনার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আগামী কয়েকটা পার্টেই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এবং মনে রাখবে, এই প্রত্যেকটা প্রোগ্রাম, যতগুলো প্রোগ্রাম আমরা কম্পিউটারে করব পরবর্তীতে, প্রত্যেকটা প্রোগ্রাম করার আগে কিন্তু আমাকে অ্যালগরিদম দেখতে হবে। অ্যালগরিদম ছাড়া কেউ কোনোদিন ভালো প্রোগ্রাম তৈরি করতে পারবে না, এবং সে কিন্তু ভালো প্রোগ্রামারও না। যে মুখস্থ প্রোগ্রাম লিখে দিবে সে কিন্তু ভালো প্রোগ্রামার না। মনে রাখবে, অ্যালগরিদম সাথে থাকবে, অ্যালগরিদম তোমার সামনে থাকবে, অ্যালগরিদম সামনে থাকবে, তোমার খাতায় লেখা, সেটা দেখে দেখে তুমি প্রোগ্রাম টাইপ করবা, কম্পিউটারে কোড লিখবে। অ্যালগরিদম ছাড়া তুমি কখনোই ভালো প্রোগ্রামার হবে না, এবং অ্যালগরিদম ছাড়া তুমি প্রোগ্রাম শিখতেও পারবে না। এই যে আমরা ছোট ছোট প্রোগ্রামগুলো রচনা করব কয়েকদিন পরে, তুমি দেখবে অ্যালগরিদম ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। তো আমাদের আগামী কয়েকটা পার্ট অ্যালগরিদমের উপরেই থাকবে এবং ফ্লোচার্টের উপরে থাকবে। সেখানে আমরা দেখবো যে একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার তৈরির জন্য যে কিভাবে অ্যালগরিদম প্রজেক্ট লিখতে হয়। ধন্যবাদ সবাইকে।